নমস্কার। নমস্কার। যখন স্কুলে পড়তাম সেই সময় আমাদের বাংলার টিচার তিনি আমাদের এই লেখালেখির উৎসাহটা দিয়েছিলেন। তিনি আমাদের পাড়ার ক্লাবের সঙ্গেও জড়িত ছিলেন। তা উনি বোধন নামে একটা দেয়াল পত্রিকা মানে উদ্বোধন করলেন এবং আমাদের ছাত্রদের নিয়েই তিনি যাত্রা শুরু করলেন। তার আগে লেখালেখি করিনি, কিন্তু ওই পরেশ স্যারের উদ্যোগে কেমন একটা যেন উৎসাহ পেলাম, লিখে ফেললাম, একটা কবিতা লিখে ফেললাম। লেখা হলো, দেয়াল পত্রিকায় যেমন ভাবে অলঙ্করণ করা হয় সেই সব করে টোরে সাটিয়ে দেওয়া হলো। দেখলাম কিছু কি বলবো, ভালো লাগা লোকে প্রকাশ করলেন। না, বেশ উদ্যোগও ভালো, নতুন ছেলেপুলে লিখলেও ভালো। ঠিক সেই জায়গাটার থেকেই আমার উৎসাহটা বেড়ে গেল। যে আমিও ছোট্টবেলায় যখন ক্লাস 5-এ পড়ি, আমাদের স্কুলে বলা হলো, ওরকম করেই তো শুরু হয়, আমাদের স্কুলে বলা হলো যে ম্যাগাজিনে লেখা দিতে হবে। আমি লেখা দিলাম বুড়ি বাগানের তীরে, এবং সেটা যখন মুদ্রিত হয়ে ম্যাগাজিনে বেরোলো, আমার এত উৎসাহ হলো যে তখন থেকে ভাবলাম যে বেশ লিখলে তো বেশ ছাপে, বেশ ভালো লাগে। তারপরে তো পড়াশোনার মধ্যে মধ্যে মাঝে মাঝে ম্যাগাজিনে লিখতাম, স্কুল ম্যাগাজিনে। তারপরে আস্তে আস্তে তো পড়াশোনা কলেজে দেয়াল পত্রিকায় কোনো কোনো সময় দিয়েছি। তারপরে কলেজ ছাড়িয়ে ইউনিভার্সিটি হয়ে আমি যখন স্কুলে জয়েন করলাম শিক্ষিকা হিসেবে, তখন পুরো যেহেতু আমি বাংলার টিচার, আমার কাছেই আমাদের স্কুলের ম্যাগাজিনের দায়িত্বটা এসে পড়লো, এবং সুদীর্ঘ 38 বছর আমি সেই ম্যাগাজিনের দায়িত্ব একা, অন্য কোনো শিক্ষিকার সহায়তা ছাড়াই আমি খুব মানে প্রশংসার সঙ্গেই এতদিন মানে অবসর সময়কালীন পর্যন্ত এটা চালিয়েছিলাম। আমরা যখন অবসর, আমার ক্ষেত্রে বলছো ব্যক্তিগতভাবে আমি একজন ব্যাংকের কর্মী ছিলাম, কাজে নিরস ডেবিট ক্রেডিট নিয়ে আমাদের কারবার। কিন্তু তার মধ্যে থাকতে আমার মনে পড়ে 1976-এ সুন্দরবনের থেকে স্বর্ণালী বলে একটা পত্রিকা বেরোতো। রামকৃষ্ণপুর, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্রাঞ্চে আমি ছিলাম। সেই ভদ্রলোক না বলে ছেলেই বলবো, প্রবীর ঘোষ, উনি কোত্থেকে কি খবর পেলেন যে আমি একটু লেখালেখি করি। উনি এসে ধরলেন, স্যার আমার প্রতি সংখ্যার জন্য আপনাকে লেখা দিতে হবে। ওই জায়গাটাতে আমার মানে বলতে গেলে অনুপ্রেরণাটা আরো বেশি ভাবে আমি পেলাম এবং আমার উৎসাহ বৃদ্ধি হলো। আমি নিয়মিত তখন আমি কবিতাই লিখতাম। তারপরে তো ভাই স্কুলের ম্যাগাজিন, কলেজের ম্যাগাজিন, এসবে তো লেখাপত্র ছিলই। এই করতে করতে যখন অবসর জীবনে এলাম, তখন মনে হলো যে না, এখন হাতে আমার অফুরন্ত সময়। আমার সমাজকে কিছু, এতদিন আমি চাকরি করেছি, মানুষের ব্যাংক মানেই হচ্ছে জনসেবা, সুন্দর পরিষেবা দেয়া, কাস্টমারদের দুঃখ দুর্দশা বোঝা, রিড্রেস করা, সেই জায়গায় নিয়োজিত ছিল। এবার সমাজকে কিছু দিতে হবে। আমি কিছু সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়লাম। আমি বাংলাদেশের মা টাঙ্গাইলে, সেখানকার আমি আজীবন সদস্য। এরকম নানা রকম, ভবানীপুরে আমাদের বঙ্গীয় সমিতি একটা 85 বছরের অর্গানাইজেশন, আমি সেখানে বিভিন্ন পদে থেকেছি, সাধারণ মেম্বার, সেক্রেটারি, প্রেসিডেন্ট। এখন বয়সজনিত কারণে আমি সেখানে আজীবন পরামর্শদাতা হিসেবে আছি, কিন্তু আমার লেখার থেমে থাকেনি। আমি আমার পরিবারের, তখন আমার ছেলে হয়নি, স্ত্রীকে দেখিয়েছি, উনি বাংলার দিদিমণি, ওনার এতে ইন্টারেস্ট আছে, উনিও সাহিত্য সৃষ্টি নিয়ে ব্যস্ত থাকতেন বা চেষ্টা করতেন সময় পেলে। তবে ওনার চাকরির দূরত্বটা ছিল রেসিডেন্স থেকে অনেক দূরে, অনেকটা সময় ব্যয়িত হতো তাতে, সংসার সামলানো, পরবর্তীকালে ছেলে পুলে হলো,
তাদের সামলানো, কিন্তু এই আনন্দটা ভাগ করে নিয়েছিলাম, এটা একদম ঠিক। একটা কথা, যে যেহেতু সম্পাদিকা ছিলাম এবং বাংলার টিচার ছিলাম, স্কুলের সমস্ত রকম নাচের গানের সমস্ত স্ক্রিপ্ট টিপ্ট আমাকে লিখতে হতো, নাটক লিখে দিতে যেতে হতো। এই করতে 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 একটা তো রেস্ট ছিলই, এবং আমি দেখেছি বসলেই আমার একটু লেখা ভাবটা চলে আসে। এবং উনি যখন লেখা ধরলেন তখন আমি দেখলাম যে প্রতিটা কবিতা লিখে লিখে আমাকে দেখাতেন, অতএব সব কবিতায় আমার নখদর্পণে, এবং কারেকশানগুলোও আমি করতাম, যেখানে যেখানে দরকার অবশ্যই করে দিতাম। দিতে 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 আমার একটা মানে আনন্দ হলো, আর মানে ভালোও লাগলো। তাহলে ভালোই হচ্ছে, বই বেরোচ্ছে, একের পর এক বেরোচ্ছে, আনন্দেরই কথা। অনেক সময় হয় যে আমি একটা লেখা লিখলাম, এইবারে আমার লেখা আমি আমার ভাবনার থেকে, আমার মনন থেকে আমি সৃষ্টি করলাম। এইবার এটা পাঠকদের কাছে কি প্রতিক্রিয়া হবে, তারা কিভাবে নেবেন, এটা যতক্ষণ পাঠকের কাছে না যাচ্ছে ততক্ষণ আমি বুঝতে পারছি না। তখন আমার মনে হতো যে একজন রেডিমেড পাঠক যখন আমার ঘরে আছে, একবার সেই মন নিয়েই আমাকে দিতাম যে দেখো কবিতাটা লিখেছি, তুমি একটু পড়ে দেখো তো। তা এটা সত্যি, যারা লেখালেখি করেন তারা জানেন যে লিখতে বসলে আমি দুটো লাইন লিখে ফেললে, দুটো লাইনই যে আমার অভিব্যক্তি ঠিক ঠিক ভাবে প্রকাশিত হলো তা সবসময় হতো না। মনে হতো যে এটাকে একটু আরেকটু এরকম করলে হয়, নাকি একটু এরকম করলে যদি। আমার স্ত্রীর কাছ থেকে সেই ফিডব্যাকটা আমি পেতাম, এবং প্রয়োজনে উনি যখন ওনার মত দিতেন, উনি বলতেন না তুমি পাল্টে ফেলো, উনি ওনার একটা মত দিতেন, অভিমত দিতেন যে দেখো এই জায়গাটা তোমার থিম, তোমার ভাবনা, তোমার প্রকাশ সব ঠিক আছে, কিন্তু এটা যদি একটু এইরকম করে বলো, আমার মনে হয় এটা একটু ঋদ্ধ হবে। আমি সেটা যদি দেখতাম যে মেনে নেওয়ার মতন আছে, আমি ওটাকে সবসময় কম্প্রোমাইজ করতাম না। যে জায়গায় আমি দেখতাম যে হ্যাঁ ও ঠিকই বলেছে, এইটাকে একটু ওর যেমন ভাবে উনি মত প্রকাশ করছেন সেইভাবে যদি আমি এটাকে একটু এদিক ওদিক করে দিই, তাহলে সেটা সত্যি ভালো হচ্ছে, মানটা উন্নত হচ্ছে, সেটা আমি অম্লান বদনে মেনে নিতাম। পাঠকপ্রিয়তার ফিডব্যাক আমি পেয়েছি, মানে কোনোটাতেই আমি বুঝিনি যে আমারটা খারাপ হয়েছে কি কি। অনেকেই কবিতা পড়ে বলেছে বাহ কবিতাটা তো ভালো হয়েছে, বাহ বেশ আবৃত্তি করা যায় তো, বাড়ি সুন্দর তো, এরাও আমি পেয়েছি। পরে আনন্দ হয় যখন একটা ভাবনা আসে বা যখন কেউ বলে, তখন আমি অবলীলায় লিখতে পারি। মানুষ তো সমাজবদ্ধ জীব, আমাদের নেই সমাজ, সমাজের লেখা বলতে গেলে তখন একটা দায়বদ্ধতা এসে যায়, তখন লিখতেই হয়। লেখার রসদটা আমরা জোগাড় করি আমার পারিপার্শ্বিক পরিবেশ, মানুষজন, তাদের নিয়ে, তাদের থেকে। এটাই আমাদের লেখার সংগ্রহ করার জায়গা, রসদ সংগ্রহ করার জায়গা। তার উপরে আছে ব্যক্তিগত জীবনের কিছু অভিজ্ঞতা, কিছু ঘটনা। আমার এমন অনেক গল্প আছে যাতে চরিত্রর নামটা হয়তো অন্য কিছু, কিন্তু ব্যক্তি আমি। এইভাবে আমার কিছু গল্প আছে। এটা সমাজের প্রভাব এর উপর পড়েইছে। জীবনটাই তো সাহিত্য, জীবনে যা কিছু ঘটে সাহিত্য। সুতরাং চলাফেরার পথে দেখা অভিজ্ঞতা, চলতে চলতে যা কিছু হয় তা আমার কবিতার মধ্যে আছে। বদল ঘটেছে, সমাজ জীবনের যেমন পরিবর্তন হচ্ছে, তেমনি আমাদের ভাবনা চিন্তারও পরিবর্তন হচ্ছে, সাহিত্য সৃষ্টির বিষয়েরও নির্বাচনের ক্ষেত্রেও তার একটা প্রভাব পড়ছে। এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। এখনকার দিনের নতুন পাঠক যারা আছেন, অল্প বয়সী যুবক, তাদের ওই পেছনটা আমার কাছে মনে হয় তারা কালচার করেন না, খোঁজেন না। তারা সামনে যা পাচ্ছে আধুনিকতায় ভরা
সমস্ত কিছু গল্প, প্রবন্ধ, উপন্যাস এইগুলো। কিন্তু আমাদের যে একটা ঐতিহ্য আছে, সনাতনী ঐতিহ্য, আমাদের পূর্বপুরুষ বলুন, মহাকাব্য যুগ বলুন, সেই জায়গার যদি কিছু তুলে আনতে পারি আমি আধুনিকতার সঙ্গে, তার যদি একটা সংমিশ্রণ ঘটায়, তাহলে আমার মনে হয় যে পাঠকরা কিছু পাবেন, তারা একটা নতুনত্বের স্বাদ পাবেন। একদম কাঁচা হাতের লেখাগুলো এমনও হয়েছে একদম 5 মেয়ে বোঝে না, সে কিশোরগঞ্জ থেকে একটা কবিতা তুলে দিয়েছে। আবার অনেকে আছে যে লিখেছে সত্যি সত্যি কাঁচা, কিন্তু ওদের ওয়ার্ডগুলো রেখে আমি ওটাকে ঘুরিয়ে পেঁচিয়ে একটু ঠিকঠাক করে দিতাম। তাদের যখন বেরোতো তখন তাদের মনের কি আনন্দ, সেই আনন্দটাই আমাকে আনন্দ দিত। প্রথম থেকেই শুনে আসি যে যখন পড়তাম সিম্পল সেন্টেন্স লেখা, ওই সিম্পল সেন্টেন্স লেখা ইংলিশ থেকে বাংলা আমার মধ্যে ওইগুলোই কাজ করেছে। আমি যখন লিখেছি পাঠক যাতে পড়ে বুঝতে পারে, ওই অনেক রকম ওয়ার্ড ফোয়ার্ড দিয়ে তাকে জটিল করার চাইতে সহজ সুন্দরভাবে লিখেছি, পাঠকরা সেটাকে গ্রহণ করেছে। এটাই হচ্ছে আমার বক্তব্য। পাঠক হচ্ছে লেখকের বন্ধু। আর লেখক আর পাঠকের সঙ্গে যদি একাত্মতা না থাকে তাহলে সে লেখকও লেখক হতে পারেন না, পাঠকও কোনোদিনই পড়ে খুশি হতে পারবেন না। আমি বাড়ির থেকে বেরিয়ে চিন্তা ভাবনা করতে করতে বাড়ি থেকে বেরোতাম, ট্রেনে উঠলেই আমার একটা অন্যরকম একটা ফিলিংস হতো যে আমি যেন একেবারেই ভীষণভাবে লিপ্ত। এমনকি আমাদের যেতে যেতে আসতে তো আমরা তো সব ম্যাডামরাই বেশিরভাগ এক কম্পার্টমেন্টে উঠতাম। ফলওয়ালা টলওয়ালাগুলোর সঙ্গেও আমার এত হৃদ্যতা জমেছিল যে একজন তো, তার নাম শুভরঞ্জন, তাকে আমি আমার ছেলে বিয়েতে নেমন্তন্ন করেছিলাম। বলেছিল ম্যাডাম কপালে যদি থাকে আমি হাজির হবই, এবং আমি অভিভূত হয়ে গিয়েছিলাম। ওর সপরিবারে নেমন্তন্ন করেছিলাম, ও এসেছিল, এবং ওর হাতে একটা রবীন্দ্রনাথের মূর্তি আর ফুলস্তবক। আমি যে কি বলবো বুঝতে পারিনি। এগুলো একটা প্রাপ্তি আর কি। একটা আমি অভিজ্ঞতার কথা বলি জনসংযোগের, ছোট্ট করে। সেটা হচ্ছে আমাদের এখানে একটা পাড়া আছে, তাকে জমাদার পাড়া নামে অভিহিত। মেইনলি সেখানে ডাউন ট্রডেন লোকেরা থাকে এবং তারা মুসলিম, মেইনলি মুসলিম। তা আমাদের এখানে ICDS এর যে সংস্থা আছে সেখানে খাবার দাবার দেওয়া হয়, বাচ্চাদের একটু পড়ানো হয়। তবে এই এক মহিলা এটা কন্ডাক্ট করতেন, তিনি এসে বললেন মেসমশাই দেখুন এখানে কোনো স্টুডেন্ট পাচ্ছে না, এরা কেউ পড়তে আসছে না, খাবার দিতে চাইছি তাও আসছে না। তো আমি তখন সবে রিটায়ার করেছি, আজ থেকে 15-16 বছর আগেকার কথা। আমি বললাম আচ্ছা চলুন তো, কোন পাড়ার থেকে আসে না? বলে মুসলিম পাড়ার থেকে। ওই দেখুন সব নেচে কুদে খেলে খুলে বেড়াচ্ছে, একটু পড়তেও আসছে না। আমি তখন বললাম চলুন। তা আমি ঘরে ঘরে গেলাম, আমি তাদেরকে পড়ার প্রয়োজনীয়তাটা বোঝালাম। তার মায়েরা না পড়ে তারা কি দুর্দশার মধ্যে আছে তাদের সেগুলো পয়েন্ট আউট করলাম, যে বলুন আপনার যদি লেখাপড়াটা আপনি জানতেন তাহলে এই অসুবিধাগুলোকে আপনি ভোগ করতেন না। আবার আপনিও আপনার ছেলে মেয়েকে কিছুটা লেখাপড়ি শেখাতেন, তা আপনি এটা নষ্ট করছেন কেন? ওদের ইয়েটা স্কুল পাঠাচ্ছেন না, খেলে বেড়াচ্ছে, কিছু বলছেন না, এদের আমি নিয়ে যাব। এই করে করে সমস্ত ছেলে মেয়ে তুলে এনে 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 আমি এই স্কুলটাকে ভরেছিলাম। তারপরে তার নিয়মিত আসতো। আবার কোনোদিন না আসতে পারলে খাবারটা পাবে না, মাকে পাঠিয়ে দিত থালা গটি বাটি দিয়ে, মা আমার স্যারকে গিয়ে ম্যাডামকে গিয়ে বলো আমার শরীর খারাপ, যেতে পারে আমার খাবারটা যেন দেয়। তো যাই হোক, এই ধরনের কিছু অভিজ্ঞতা আছে। হায়ার সেকেন্ডারি স্কুল তো বড় বড় মেয়েরা, যদি এই নৃত্যনাট্যটা হবে এর উপরে আপনাকে লেখা দিতে হবে, ওই ক্লাস নিতে নিতে গার্ড দিতে দিতে আমার মাথার মধ্যে সেটা ঘুরতো। ট্রেনে বসে আমি একটা সামারি করে ফেলতাম,
তারপরে গিয়ে লিখে ফেলতাম। এইটা মাঝে মাঝে হয়েছে। সেই মেয়েটা যে রেল স্টেশনের ঝুপড়িতে থাকে, যার বয়স 7, পড়ে 2য় শ্রেণীতে। বাপ ছন্নছাড়া, নিরুদ্দেশ, তাই মাকে সে বড় ভালোবাসে। প্রেমের জোয়ারে ভাসতে ভাসতে মা একদিন জীবনসঙ্গী করেছিল বিধর্মী আফতাবকে। আজ সে স্বজনহারা এক দুঃখী মা। বেহাল সংসারের হাল ধরা মায়ের চোখে অনেক স্বপ্ন। প্রাণপ্রিয় একমাত্র মেয়েকে মানুষ করতে হবে যে। কোন ভোরে বাবুদের বাড়িতে যায় কাজ করতে, কোথাও ঠিকে, কোথাও বা রাঁধতে। মুখের হাসিতে ক্লান্তি মুছে ফেলে। মেয়েকে স্কুলের জন্য তৈরি করে। তৈরি হতে হতে সে মার মুখে শুনে একটাই কথা, কষ্ট করলে কেষ্ট মেলে। আজ সে ষোড়শী। মাকে সাহায্য করা ছাড়াও ভোরে কয়েক বাড়িতে কাজ করে, বিকেলে টিউশনি করে নিজেকে মানুষ করার জন্য হাসপাতালে বিছানায় শুয়ে মনে পড়ে কাল সন্ধ্যায় কারা যেন নাকে রুমাল চেপে ধরল। এক বুক ব্যথা নিয়ে পাশ ফিরতেই চোখে পড়ল মায়ের স্বপ্ন ধোয়া চোখের জল। ব্যাকুল হয়ে মাকে বলল, একেই কি কেষ্ট পাওয়া বলে মা? অন্ধকারে আর নয়, বাতি স্তম্ভের নিচে জমে আছে রাশি রাশি ডানা ভাঙা মৃত কীট। আলোর কাছে আসতে গিয়ে ওরা মরেছে অজুতে নিজিতে। ওরা কি জানতো ওই উজ্জ্বল আলোয় আছে মরণের হাতছানি? কি জানি, হয়তো জানতো, হয়তো বা জানতো না। তবুও তারা আর থাকবে না অন্ধকারে, তারা বেরিয়ে আসবে। অর্ধনগ্ন, অভুক্ত, ওরাও থেকেছে যুগ যুগ ধরে দম আটকে আসা জমাট অন্ধকারে। আর নয়, আর নয়, এবার মুক্তি, এবার মুক্তি চায়। ওরা দেখেছে বিশ্ব জুড়ে অনেক আলো। ওদের হৃদয় বুঝেছে জীবন মৃত্যুর চেয়ে মৃত্যু ঢের ভালো। তাই ওরা আর থাকবে না অন্ধকারে, ওরা আলোয় ফিরতে চায়। সইতে শেখো। 51বর্তী পরিবারের আমি এক সাধারণ মেয়ে। বাবা গত হয়েছেন 2 বছর। মার দিকে চাইতে পারি না আর। নতুন করে এসে পড়েছে সংসারের চাপ। প্রতিবাদী আমি বলতে গেলে মা বলতে, সইতে শেখো, নয়তো অশান্তি বাড়ে। সেদিন আমার তুতো বোন কাজল আমার প্রিয় শাড়িটা নিয়ে নিল। আক্রোশে মার দিকে চাইতেই মা বললেন, দুঃখ করো না, সইতে শেখো। বলেই মা চলে গেলেন। সহনশীলা মাকে বললাম, কি দিয়ে গড়া তুমি মা? এরপর যেদিন অফিসের বসের অশ্লীল অভব্য আচরণে মুখ লাল করে ফিরতে হলো, সেদিনও মার কাতর চোখ জানালো, সইতে না পারলে আজকে সমাজ তোমাকেই দেবে ধিক্কার। ঠিক পরের দিন আর পারলাম না, যখন দেখলাম ট্রাম ডিপোর দেয়ালের আড়ালে এক কিশোরীর উপরে নরকের কীটগুলোর অকথ্য অত্যাচার। আমার স্পর্ধিত প্রতিবাদী সত্তা জেগে উঠল। ইট পাটকেল যা পেলাম দিঘারা আমি ছুড়লাম। ওরা ধরাও পড়লো পুলিশের হাতে। ফিরে এসে মাকে বললাম, পারলাম না মা সইতে। আমার কোনো দোষ ছিল না, সত্যি বলছি, আমার কোনো দোষ ছিল না। ওরাই তো জোর করে আমার ভেতর বীজ পুঁতে দিয়ে গেল। আমি ওদের শাস্তি চেয়েছিলাম। লোক জানাজানির ভয়ে বাবা থানা পুলিশ করার সাহস পেল না। বলল, বিচারের নামে প্রহসন হবে, দুষ্কৃতীরাও বেকসুর খালাস পেয়ে যাবে, লোক নিন্দাই থাকবে আমাদের জন্য। মা বলল, ঢের হয়েছে, যাও
ডেটল দিয়ে ধুয়ে মুছে সাফ হয়ে আসো। বাধ্য মেয়ের মতন আমি তাই করলাম। সত্যি বলছি, আমার কোনো দোষ ছিল না। তবুও আমি চালান হলাম কঠোর অনুশাসনে মোড়া দূর সম্পর্কে এক দিদার জিম্মায়। অসূর্যম পশ্চার মতো কাটছিল আমার দুরহ দুঃসহ দিনগুলো। কলেজ যাওয়া বন্ধ হলো না গঞ্জনা। বীজটা একদিন অঙ্কুরিত হয়ে জানান দিল, মা আমি আসছি। কর্ণের কুন্তী মা আমি হতে পারলাম না। কুমারী মায়ের লজ্জা ঢাকতে এক কাক ভরে কলসি দড়ি সাথে নিয়ে শেষ ডুব দিলাম ঘাট বাঁধানো পুকুরের শীতল জলে। সত্যি বলছি, আমার কোনো দোষ ছিল না। আবার হন গ্রীষ্ম গেল, বর্ষা হলো, এলো শরৎক্ষণ, তোমার পথ চেয়ে থাকে আমার অবুঝ মন। নীল আকাশে চাঁদের কোলে ফুটছে কত তারা, হরিৎ ক্ষেতের ধানের পাশে সাদা আকাশের বেড়া। বছর পরে আসছো তুমি, কতই মনে আশা, নেই কোহে তার স্থিতি, আছে সংকটেরই বাসা। মানুষ নামে হিংস্র পশু দেখবে তোমার পাশে, নির্মমতায় ঘুরে ফেরে কেবল লাভের আসে। অর্থ নেই, দণ্ড আছে, ত্যাগ নেই, ভোগ আছে, মোহ নেই, লিপ্সা আছে, খ্যাতি নেই, কুৎসা আছে। নেই রাজ্যের আমরা কত বাস্তুহারার দল, সইতে আর পারি না কো ভালোবাসার ছল। নিঃস্ব মোরা, রিক্ত মোরা, শূন্য হাতখানি, পরাণ ভরে চাই যে মাগো তোমার আশীর্বাণী। আধার আবর্ত উন্মুক্ত পথে যারা জন্ম নেয়, ডাস্টবিনে উপচে পড়া উচ্ছিষ্ট খুঁটে খুঁটে খেয়ে যারা বেড়ে ওঠে, মাটির উপর হাসে কাঁদে, মাটিতেই খেলে, মাটিতেই শোয়, রুগ্ন হয়ে মাটি ছুঁয়েই মরে, তারা কি আমার দেশ, নাকি স্বদেশের পুষ্প পল্লবিত ধারণা, নাকি ওরা আমাদেরই রক্ত মাংসে গড়া শরীরের অদৃশ্য ভগ্নাংশ? বুঝি না, মনে প্রশ্ন জাগে, কোনো উত্তর খুঁজে পাই না। কালচক্রের আবর্তনে ওরা নিজেদের মতন করে বাড়ে, ওরা ওঠে, ওরা নামে, আবার ওঠে, আবার নামে, ওরা নষ্ট হয়। কখনো হয়তোবা জেগে ওঠে ওদের বিধ্বংসী আবেগ কিংবা প্রতিশোধ স্পৃহা। অনাদৃত দৃশ্যপটে ওদের দেখে বিদ্যা, বুদ্ধি, বিবেক সব অর্থহীন লাগে। শরীর আমার ঝলসে যায়, নির্বুদ্ধিতার গনগনে আছে। আমি সরতে থাকি অন্ধতার দিকে, আমি একটু একটু করে সরতে থাকি অন্ধতার দিকে।